আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম সাকিব, ফিনিশ শিক্ষার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করতে যাচ্ছি জুলজি অধ্যায় ৪। তো দেখি আমাদের অধ্যায় ৪-এ কী কী আছে, কী কী পড়তে হবে। তো বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার 4। প্রথমে আমরা দেখতেছি রক্তের বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে। তো রক্তের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। রক্তের বর্ণ কি? আমরা প্রত্যেকেই জানি রক্তের কালার হলো লাল। প্রকৃতি কি? রক্ত হলো আন্তঃকোষীয় তরল যোজক কলা। রক্তের পিএইচ কত থাকে? 7.35 থেকে 7.45। এমসিকিউতে খুব আসে আমাদের ভার্সিটি প্লাস মেডিকেল অ্যাডমিশনে। এই রক্তের পিএইচ কত খুব আসে। তো রক্তের পিএইচ হলো 7.35 থেকে 7.45। তাপমাত্রা, রক্তের তাপমাত্রা সাধারণত 36°C থেকে 38°C পর্যন্ত থাকে। আপেক্ষিক গুরুত্ব হলো 1.065। আর একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তো এগুলো এমসির জন্য খুবই ইম্পর্টেন্ট। যে রক্তের কালার হলো লাল, রক্ত হলো আন্তঃকোষীয় তরল যোজক কলা, রক্তের 7.35 থেকে 7.45 পিএস থাকে, তাপমাত্রা হলো 36°C থেকে 38°C, রক্তের আপেক্ষিক গুরুত্ব হলো 1.065, আর পরিমাণ হলো একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তো আমি একটু চেক করি রেকর্ডিংটা হচ্ছে কিনা, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, হচ্ছে, ঠিক আছে, ওকে। তো এবার দেখি লাস্টে যেটা বলছে, মানবদের সংবহনতন্ত্র হলো রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহিকা, লসিকা ও লসিকার বাহিকার সমন্বয়ে গঠিত। লসিকা মানে কি? যে গ্ল্যাম্পটা যেটা থাকে। আচ্ছা, সংবহনতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। সংবহনতন্ত্র কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? একটা হলো রক্ত সংবহনতন্ত্র, একটা হলো লসিকা সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্রের মধ্যে আছে রক্ত, হৃৎপিণ্ড, একটা হলো রক্তবাহিকা। রক্তের মধ্যে আছে আবার রক্ত রস আর রক্তকণিকা। রক্তরস থেকে 55% আর রক্তকণিকা থেকে 45%। রক্তকণিকা আবার তিনটা, একটা হলো আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল, আর হলো প্লাটিলেটস। এরা আমরা প্রত্যেকে জানি। এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, এটাকে বলা হয় লোহিত রক্তকণিকা, এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, এটাকে বলা হয় অনুচক্রিকা। এবার সেই লসিকা সংবহনতন্ত্র। লসিকা সংবহনতন্ত্র তিন প্রকার: লসিকা নালী, একটা লসিকা গ্রন্থি। আচ্ছা, লসিকার আবার তিনটা পার্ট: শিরা, জালিকা, আর একটা হলো ধমনী। রক্তের উপাদান হলো দুইটা, একটা হলো রক্ত রস বা প্লাজমা, একটা হলো রক্ত কণিকা। রক্ত রসের ভিতরে পানি থাকে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। আমরা বলছিলাম রক্ত রস হলো 55% থাকে আমাদের রক্তে, আর রক্ত কণিকা থাকে 45%। এর হলো মোট 100%। এবার আমরা রক্ত রসের আবার ব্যাখ্যাটা পড়তেছি। রক্ত রসের আবার দুইটা পার্ট, একটা হলো পানি আর একটা হলো কঠিন পদার্থ। পানি থাকে প্রায় 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। আচ্ছা, কঠিন পদার্থের আবার দুইটা পার্ট, একটা হলো জৈব পদার্থ অর্গানিক ম্যাটার, একটা হলো অজৈব পদার্থ ইনঅর্গানিক পার্টিকেল বা মেটার বলতে পারো। তো জৈব পদার্থ থেকে 7.1 থেকে 8.1%, আর অজৈব পদার্থ থেকে 0.9%। এবার দেখি জৈব পদার্থের ভিতরে কী কী থাকে। আমরা প্রত্যেকটা দিন ডিটেলসে পড়তেছি। তোমাদের জানি বই খোঁজে 8-10টা বই ঘাটাঘাটি সময় যেত না, এই জন্য আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা যদি এগুলো ভালো মতো মাথায় রাখতে পারো, তোমাদের আশা করি কিছু লাগবে না। তো জৈব পদার্থ থাকে 7.1 থেকে 8.1%। প্লাজমা প্রোটিন তার ভিতরে থাকে 6 থেকে 8%। প্লাজমা প্রোটিন কী কী? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রোনোজিন, প্রথমবিন ইত্যাদি। আর স্নেহদ্রব্য থাকে হলো নিউট্রাল ফ্যাট, কোলেস্টেরল, ফসফোলিপিড, লেসিথিন ইত্যাদি। কার্বোহাইড্রেট যেটা থাকে গ্লুকোজ, রঞ্জক দ্রব্য বিলিরুবিন আর একটা হলো বিলিভার্ডিন। অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত দ্রব্য যেমন অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, তারপরে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। এবার অজৈব পদার্থ মধ্যে থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, ফেরাস, বাইকার্বনেট, ফসফেট, তারপর সালফেট ইত্যাদি। রক্তকোষসমূহ তিনটা: লোহিত কণিকা, শ্বেতকণিকা, একটা হলো অনুচক্রিকা। লোহিত কণিকার আয়ু হলো 120 দিন। 120 দিন পর আমাদের লোহিত কণিকাগুলো কি ভেঙে যায়। আর একজন মানুষের দেহে প্রায় 50 লক্ষ লোহিত কণিকা থাকে। এবার শ্বেতকণিকা 7 থেকে 10 দিন পর ভেঙে যায়, এটা থেকে 4 থেকে 11,000। আর অনুচক্রিকা 5 থেকে 10 দিন পর ভেঙে যায়, এটা হলো 2.5 থেকে 5 লক্ষ। আমাদের বিভিন্ন প্রকার রক্তকোষের কাজ, এই যে আমরা একটা তোমাদের ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আমাদের রক্তকোষগুলো আছে, রক্তকণিকাগুলো কেমন দেখতে। এবার আসুন লোহিত কণিকা কি করে? অক্সিজেন পরিবহন করে। শ্বেতকণিকা কি করে? দেহের প্রতিরক্ষা করে। যেমন শ্বেতকণিকাতে কি কি আছে? লিম্ফোসাইট, এটা কি করে? দেহে অ্যান্টিবডি তৈরি করে। আমাদের দেহে যে কোনো জীবাণু বা ভাইরাস প্রবেশ করে, এই যে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। মনোসাইট, এটা কি করে? ফ্যাগোসাইটোসিস কাজ করে। লিম্ফোসাইট ও মনোসাইট ট্রিপসন নামক কলাকোষে পুষ্টিকর পদার্থ তৈরি করে। নিউট্রোফিল, এরা ফাইটোসিস প্রক্রিয়া কাজ করে। ইউসিনোফিল ও বেসোফিল, এরা হিস্টামিন নিঃসরণ করে। বেসোফিল, এরা হেপারিন নিঃসরণ করে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন শ্বেতকণিকা কোনটা করে? অনুচক্রিকা কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আরবিসি, রেড ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা, এর সংখ্যা ভ্রূণ দেহে থাকে 80 থেকে 90 লক্ষ, একজন শিশুর দেহে থাকে 60 থেকে 70 লক্ষ, একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে থেকে 50 লক্ষ, আর একজন পূর্ণবয়স্ক স্ত্রীর দেহে থেকে 45 লক্ষ।
এবার আমরা লোহিত কণিকার ডিটেলসে ব্যাখ্যাগুলো পড়বো। মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা ক্ষুদ্র দ্বি অবতল ও নিউক্লিয়াসবিহীন চাকতির মতো লাল রঙের কোষ, এতে হিমোগ্লোবিন থাকে। মানুষের পরিণত লোহিত রক্তকণিকা গোল, এই যে এমসিকিউর জন্য দ্বি অবতল ও নিউক্লিয়াসবিহীন চাকতির মতো। আচ্ছা, প্রত্যেক লোহিত রক্তকণিকার গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার এবং গড় স্থূলতা 2.2 মাইক্রন। প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা 50 লক্ষের চেয়ে 25% কম হলে রক্তাল্পতা দেখা যায়, কিন্তু এর সংখ্যা 65 লক্ষের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে। রাসায়নিকভাবে এদের 60 থেকে 70% পানি এবং 30 থেকে 40% কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি? আচ্ছা, কঠিন পদার্থের প্রায় 90% হলো কি? হিমোগ্লোবিন। অবশিষ্ট 10% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, অজৈব ফসফেট, পটাশিয়াম ইত্যাদি নিয়ে গঠিত। জন্মের পর 20 বছর বয়স পর্যন্ত দেহের প্রায় সব লম্বা অস্থির অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট নামক কোষ থেকে। কাজ আমরা দেখব এবার। কাজ কি? রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটি রক্ষা করা। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্ত গ্রুপিং এর জন্য দায়ী। মানুষের রক্ত গ্রুপের জন্য দায়ী কে? এই যে প্লাজমা কোষে যে অ্যান্টিজেন প্রোটিন থাকে এটা। মানুষের শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট আকারবিহীন, লোহিত রক্তকণিকার চেয়ে বড়। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে 5 থেকে 8,000 শ্বেত রক্তকণিকা থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত 700.1। আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকাকে প্রথম দুই ভাগে ভাগ করা যায়, এক গ্রানুলোসাইট, একটা হলো গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট, একটা হলো অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট হলো আকৃতিগতভাবে দুই রকম, একটা হলো লিম্ফোসাইট, একটা হলো মনোসাইট। গ্রানুলোসাইট হলো এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাময় এবং 2 থেকে 7 খণ্ডযুক্ত নিউক্লিয়াস বিশিষ্ট। বর্ণ ধারণের ক্ষমতা ভিত্তি করে গ্রানুলোসাইট আবার কয় ধরনের? 3 ধরনের। কি কি? নিউট্রোফিল, এরা সাইটোপ্লাজম বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত। ইউসিনোফিল, এর দানাগুলো ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। আরটা হলো বেসোফিল, এর দানাগুলো খাড়া শক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। এবার আসো অণুচক্রী বা থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট ক্ষুদ্রতম রক্তকণিকা। ক্ষুদ্রতম রক্তকণিকাকে থ্রম্বোসাইট। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে থ্রম্বোসাইটের সংখ্যা প্রায় 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। মানুষের দেহে প্রায় 2.5 লক্ষ থেকে 5 লক্ষ কি থাকে? থ্রম্বোসাইট থাকে। আচ্ছা, থ্রম্বোসাইটে প্রোটিন ও প্রচুর পরিমাণে সেফালিন নামক ফসফোলিপিড থাকে। শ্বেতকণিকা থেকে থ্রম্বোসাইটের সৃষ্টি হয়। থ্রম্বোসাইটে গড়ে কত? 5 থেকে 10 দিন। আচ্ছা, কাজ কি? ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটায় ও হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্তক্ষরণ বন্ধ করে দেয়। আমাদের কোথাও কেটে গেলে ফেটে গেলে যে রক্ত পড়ে, রক্ত পড়া বন্ধ করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কি? আমাদের অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স ও ভাইরাসকে কি করে? সে ভক্ষণ করে। অ্যান্টিজেন প্রোটিন বা জটিল শর্করা জাতীয়, কিন্তু অ্যান্টিবডি সবসময় প্রোটিন জাতীয়। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। মনোসাইট ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। নিউট্রোফিল ফ্যাগোসাইটিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল ও বেসোফিল কি করে? হিস্টামিন নিঃসৃত করে দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই কোনটার কি কাজ? খুবই ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা। বেসোফিল কি করে? হেপাসিন নিঃসৃত করে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে সাহায্য করে। শ্বেত রক্তকণ প্রায় আয়ু কয়েকদিন, 7 থেকে 10 দিন। অণুচক্রিকা নিউক্লিয়াসবিহীন। প্রতি ঘন মিলিমিটারে থ্রম্বোসাইট বা প্লাটিসের সংখ্যা 2.5 থেকে 5 লক্ষ। অণুচক্রিকা রক্ততঞ্চনে অংশ নেয়। মানবদেহের রক্তের বিভিন্ন রক্তকণিকার সংক্ষিপ্ত পরিচয় চক্রের মাধ্যমে কি করছে? দেখাইছে। রক্তকণিকা, তার সংখ্যা, উৎসস্থল, গঠন বৈশিষ্ট্য, কাজ আর আয়ুষ্কাল এই প্রত্যেকটা একটা চক্রের মাধ্যমে তুলে ধরছে। তো লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লক্ষ। উৎস হলো ভ্রূণ অবস্থায় যকৃৎ ও প্লীহা এবং জন্মের পর লাল অস্থিমজ্জা থেকে। গঠন বৈশিষ্ট্য, এরা গোলাকার, দ্বি অবতল ও পূর্ণাঙ্গ অবস্থায় নিউক্লিয়াসবিহীন থাকে। গড় ব্যাস 7.3 মাইক্রন ও স্থূলতা 2.2 মাইক্রন। কাজ কি? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা, অম্লক্ষারের সমতা রক্ষা করা। আয়ুষ্কাল কত? 120 দিন। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। নিউট্রোফিল থেকে 3 থেকে 5,000, ইউসিনোফিল 150 থেকে 400, হ্যাঁ, আর বেসোফিল হলো 0 থেকে 100, লিম্ফোসাইট 15 থেকে 2700, মনোসাইট 350 থেকে 800। এর উৎস লাল অস্থিমজ্জা, প্রত্যেকটা লাল অস্থিমজ্জা। লাস্ট হলো লিম্ফোসাইট হলো প্লীহা, লাসিকা গ্রন্থি, লাল অস্থিমজ্জা। এর নিচেরটা সেম। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্য আমরা দেখতেছি, এটা সাইটোপ্লাজম দানাযুক্ত, নিউক্লিয়াস 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট, ব্যাস 10 মাইক্রন থেকে 14 মাইক্রন। আচ্ছা, সাইটোপ্লাজম দানাযুক্ত নিউক্লিয়াস 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট, ব্যাস 10 মাইক্রন থেকে 12 মাইক্রন। দানাযুক্ত সাইটোপ্লাজম, এই যেটা হলো পরেরটা। দানাযুক্ত সাইটোপ্লাজম নিউক্লিয়াস বৃত্তাকার বিশিষ্ট, ব্যাস 8 মাইক্রন থেকে 10 মাইক্রন। এটা হলো বেসোফিলেটটা। লিম্ফোসাইটটা হলো দানাবিহীন সাইটোপ্লাজম, প্রায় গোলাকার, বৃহদাকার নিউক্লিয়াস এবং ব্যাস হলো 7 মাইক্রন থেকে 14 মাইক্রন। মনোসাইট হলো দানাবিহীন সাইটোপ্লাজম, এরা বৃত্তাকার নিউক্লিয়াস আছে। আচ্ছা, এটা নিউক্লিয়াস হলো বৃত্তাকার, ব্যাস হলো 10 মাইক্রন থেকে 18 মাইক্রন।
আচ্ছা, কাজ এরা হলো ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, আচ্ছা, এরা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, এরা হেপারিন ও হিস্টামিন নিশ্চিত করে রক্তবাহিকার ভিতরে জমাট সাহায্য করে, এরা অ্যান্টিবডি উৎপন্ন করে, আর মনোসাইট কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। আচ্ছা, নিউট্রোফিলের আয়ুষ্কাল 2 থেকে 4 দিন, ইউসিনোফিল 8 থেকে 12 দিন, বেসোফিল 12 থেকে 15 দিন, লিম্ফোসাইট কয়েক ঘন্টা থেকে 1 দিন, আর মনোসাইটটা জানা নেই। অনুচক্রিকার সংখ্যা হলো 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। এরা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে। এদের গঠন হলো গোল, ডিম্বাকার বা রডের মতো, দানাময় কিন্তু নিউক্লিয়াস বিহীন, আর এর ব্যাস হলো 2.5 থেকে 5 মাইক্রন। আচ্ছা, এর কাজ কি, রক্ততঞ্চনে সহায়তা করে, এবং এর আয়ুষ্কাল হলো 5 থেকে 10 দিন। এবার আমরা দেখব রক্ত জমাট বাঁধার বা রক্ততঞ্চনের কৌশল। রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ সেখানে হেপারিন নামের বস্তু বিদ্যমান। হেপারিন কি করে রক্ত জমাট বাঁধতে দেয় না। জমাট বাঁধা রক্ততে যে হালকা হলুদ বর্ণের তরল জলীয় অংশ বের হয় তাকে রক্তের শিরা বলে। তো সংক্ষেপে আমরা রক্ত জমাট প্রক্রিয়াটি দেখব। প্রথমে ক্ষতস্থান যে কলা আছে এবং বাতাস, এটা কি করে, থ্রম্বোপ্লাস্টিন বা অনুচক্রিকা কাজ করা শুরু করে। থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, প্রথমবিন, অন্যান্য অজানা বস্তু, থ্রোম্বিন এক প্রকার এনজাইম, মানে এরা মিলে একটা থ্রোম্বিন তৈরি করে। থ্রোম্বিন আর ফাইব্রিনোজেন যে আছে আমাদের রক্তের এখানে যে জালিকার মতো, তারা ফাইব্রিন তৈরি করে। ফাইব্রিনের জালকে লোহিত রক্তকণিকার সময় আবদ্ধ হয় এবং রক্ত জমাট বাঁধে। বুঝছে কিনা, আমাদের যে ক্ষতস্থানটা আছে সেটা বাতাসের সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে আর প্রথমবিন অন্যান্য অজানা বস্তুর সাথে মিলে থ্রোম্বিন তৈরি করে। তারপর আমাদের যে থ্রোম্বিনটা আছে, রক্তের যে ফাইব্রিনোজেন আছে, এই ফাইব্রিনোজেনের সাথে মিলে ফাইব্রিন জালিকা তৈরি করে। এই জালিকে লোহিত রক্তকণিকাগুলো বাধা প্রাপ্ত হয়, মানে আবদ্ধ হয়ে যায়, এবং রক্তটা কি হয়, জমাট বেঁধে যায়। এই প্রক্রিয়া প্রায় 13টি ধাপে সংঘটিত হয়। অ্যান্টিজেন দেহ তরলে বা কোষ আবরণিত দ্রবীভূত থাকে, কিন্তু অ্যান্টিবডি রক্তরসে দ্রবীভূত থাকে। রক্ততঞ্চন প্রক্রিয়া 13টি ফ্যাক্টরের সমন্বয়ে গঠিত। রক্ততঞ্চন প্রক্রিয়া কয়টা ফ্যাক্টরের সমন্বয়ে গঠিত? প্রায় 13টা ফ্যাক্টরের সমন্বয়ে গঠিত। মানুষের ব্লাড গ্রুপ। কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষ্য রক্তের শ্রেণীবিন্যাস করেন ABO ব্লাড গ্রুপ, যা সংক্ষেপে ব্লাড গ্রুপ নামে পরিচিত। 1965 সাল পর্যন্ত আরও 13টি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়। অধিকাংশ ব্লাড গ্রুপ অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিন জি বা এম, কখনো কখনো AIGA হয়। আচ্ছা, ABO রক্ত গ্রুপের বৈশিষ্ট্য। আমাদের রক্তের গ্রুপ যাদের A, তারা পৃথিবীর প্রায় 30% মানুষের রক্তের গ্রুপ A। এদের অ্যান্টিজেন হলো A আর অ্যান্টিবডি হলো স্মল b। আর যাদেরকে রক্তদান করতে পারে, এরা হলো A আর AB গ্রুপের মানুষকে রক্তদান করতে পারে, আর রক্ত গ্রহণ করতে পারে A আর O গ্রুপ থেকে। আচ্ছা, এই যে রক্ত গ্রুপ কাকে দান করতে হবে, কাকে গ্রহণ করতে পারে, এগুলো যখন আমরা জিনের অধ্যায়টা পড়বো, জিন তত্ত্ব, তখন আর তোমাকে ডিটেলসে ব্যাখ্যা করবো। এখন জাস্ট তোমরা MCQর জন্য জেনে রাখো। গ্রুপ বি, এরা গ্রুপ বি এর মানুষ আছে প্রায় 35%। এদের অ্যান্টিজেন হলো বি আর অ্যান্টিবডি হলো এ। আচ্ছা, রক্ত দান করতে হবে বি ও এবি কে, আর রক্ত গ্রহণ করতে হবে বি ও থেকে। গ্রুপ এবি, এই রক্তের মানুষ খুবই কম, পৃথিবীতে খুবই রেয়ার। এবি গ্রুপের রক্ত, এরা প্রায় 8% মানুষের গ্রুপের রক্ত হয় এবি। এদের অ্যান্টিজেন হলো এ ও বি, আর এদের কোনো অ্যান্টিবডি নেই। যাদেরকে রক্ত দান করতে পারেন এবি গ্রুপের গ্রুপের মানুষকে রক্তদান মানে করতে হবে, দান করতে পারবে, আর রক্ত গ্রহণ করতে পারবে এবি আর ও। তার মানে তুমি বুঝতে পারতেছো ব্যাপারটা, যারা এবি গ্রুপের রক্ত, এদের একটা ফ্যাসিলিটি আছে, যে কোনো গ্রুপের রক্ত কি করতে পারতেছে, গ্রহণ করতে পারতেছে। আর গ্রুপ যে ও আছে, গ্রুপ ওর রক্ত হলো 34%। এদের কোনো অ্যান্টিজেন নেই, বাট অ্যান্টিবডি আছে এ ও বি, মানে এ বি এর উল্টা। আচ্ছা, এরা রক্ত দান করতে পারবে সবাইকে, কিন্তু গ্রহণ করতে পারবে শুধুমাত্র ওয়েট থেকে। তার মানে এই রক্তের গ্রুপের মানুষ একটু বিপদে আছে, কারণ সে কিন্তু ও গ্রুপ ছাড়া অন্য কারোর কাছে রক্ত গ্রহণ করতে পারবে না। এবি ব্লাড গ্রহীতাকে বলা হয় সর্বজনীন গ্রহীতা, কারণ কি, যারা এবি ব্লাড গ্রুপের মানুষ আছে, এরা যে কোনো গ্রুপের মানুষের কাছে রক্ত গ্রহণ করতে পারে। সেম টু সেম কিন্তু ও গ্রুপের রক্ত দেখো, এরা কিন্তু সবাই দান করতে পারে, কিন্তু সবাই কাছে গ্রহণ করতে পারে না, শুধুমাত্র ও থেকে গ্রহণ করতে পারে। তো যেহেতু ও গ্রুপের রক্ত সবাইকে রক্ত দান করতে পারে, তাই এদেরকে বলে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। আর যারা এবি গ্রুপ আছে, এরা সবার কাছে রক্ত নিতে পারে দেখে এদেরকে বলে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। আচ্ছা, তাহলে সর্বজনীন দাতা হলো ও, আর সর্বজনীন গ্রহীতা কি, এবি। রক্ত সঞ্চারণ, যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে শরীরে রক্ত প্রবেশ করে না, তাকে রক্ত সঞ্চারণ বলা হয়। রক্ত সঞ্চারণকালে দাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত, তা না হলে কী হবে, নানা ধরনের বিপদের সৃষ্টি হবে। কী হতে পারে, রক্তকণিকাগুলো একত্রে জমা বেঁধে যাবে বা বিশ্লিষ্ট হবে, প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন নির্গত হবে, হিমোগ্লোবিন বৃক্কে জমে ইউরোমিয়া রোগ সৃষ্টি করে বৃক্কের কাজকর্মে কী করবে, ব্যাঘাত ঘটাবে। জন্ডিস দেখা দিতে পারে মাঝে মাঝে, নানা প্রকার আনুষঙ্গিক প্রতিক্রিয়া শেষে রোগীর মৃত্যু ঘটতে পারে, অস্বাভাবিক কিছু না। এবার আমরা দেখব আরএইচ ফ্যাক্টর।
লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেন আরএইচ ফ্যাক্টর উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে আরএইচ ব্লাড গ্রুপ বলা হয়। আরএইচ ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ বলে হয়। যাদের আরএইচ ফ্যাক্টর আছে তাকে আরএইচ পজিটিভ, আর আরএইচ ফ্যাক্টর নাই তখন বলে আরএইচ নেগেটিভ। বিজ্ঞানী ফিশারের মত প্রকাশ করেন যে আরএইচ ফ্যাক্টর মোট 6টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। এদের 3 জোড়ায় ভাগ করা যায়, ক্যাপিটাল সি সি, ক্যাপিটাল ডি ডি, ক্যাপিটাল ই আর ই। এদের মধ্যে ক্যাপিটাল সি ডি হচ্ছে মেন্ডেলীয় প্রকট, আর স্মল সি ডি হচ্ছে মেন্ডেলীয় কি প্রচ্ছন্ন। এগুলো আমি আগেই বলছি, এগুলো কিন্তু একজন জিনতত্ত্ব পড়বো তখন ডিটেলসে তোমাদের ব্যাখ্যা করবো। আচ্ছা, তো এই অধ্যায় তোমাদের জানার জন্য মাঝে মাঝে লিঙ্ক আপ করে প্রশ্ন আসতে পারে, তাই দেওয়া হয়েছে, বাট ওই অধ্যায়ে তোমরা ডিটেলসে বেসিক্সও পাবা। মানুষের লোহিত, কারণ এগুলো আগে আর কিছু কথা বলতে হবে তোমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে, তারপরে তোমাদের মেন্ডেলিফের যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্রকে বুঝাইতে ভালো করে। মানুষের লোহিত কণিকার একসঙ্গে 3টে অ্যান্টিজেন থাকে, কিন্তু প্রতি জোড়ার 2টি উপাদান একসাথে থাকে না। সিডিই সিডি এমন সন্নিবেশ সম্ভব, বাট সিডিডি অসম্ভব। মেন্ডেলীয় প্রকট অ্যান্টিজেন সিডি যে রক্তে থাকে তার আরএইচ পজিটিভ রক্ত বলে, আর যে রক্তে মেন্ডেলীয় প্রচ্ছন্ন সিডি থাকে তাকে আরএইচ নেগেটিভ রক্ত বলে। রক্তে লোহিত কণিকার ঝিল্লিতে 2 রকম অ্যান্টিজেন ও রক্তরসে 2 রকম অ্যান্টিবডি থাকে। এবি গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা ও ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে। আরএইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর মানে রেসাস বানানোর নাম অনুসারে করা হয়েছে। এটা সর্বপ্রথম তারা পরীক্ষা করছে একটা বানানোর উপর রেসাস প্রজাতির, এজন্য ওইখান থেকে আমাদের আরএইচ বা রেসাস আসছে। আরএইচ ফ্যাক্টর 6টি অ্যান্টিজেনের সমষ্টি। মেন্ডেলীয় প্রকট হলো সিডিই, যে রক্তে থাকে তাকে বলে আরএইচ প্লাস, আরএইচ পজিটিভ। আর মেন্ডেলীয় প্রচ্ছন্ন যে রক্তে থাকে তাকে বলে আরএইচ নেগেটিভ। হ্যাঁ, আমাদের রক্ত গ্রুপ বলে না এ পজিটিভ বি নেগেটিভ এরকম থাকে না, এই পজিটিভ নেগেটিভ বলে আরএইচ ফ্যাক্টরের কাজ। রক্তবাহিকা। রক্তবাহিকা আকার আকৃতি কাজের ভিত্তিতে রক্তবাহিকা 3 রকম। কি? ধমনী, শিরা ও কৈশিক জালিকা। ধমনী হলো ধমন প্রাচীর 3 স্তর বিশিষ্ট। বাইরের স্তর টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা টিউনিকা এক্সটার্না, মাঝের স্তর টিউনিকা মিডিয়া ও টিউনিকা ইন্টিমা। ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু হয় এবং কৌশিক জালিকা কি হয়, শেষ হয়। শিরা প্রাচীর ধমনের অনুরূপ 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা ও নরম, কিন্তু স্থিতিস্থাপক নয়। কৈশিক জালিকা শুধুমাত্র এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়ামে গঠিত সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তবাহিকা, যা পোশাকা ও ধমনী ও শিরার সংযোগ স্তরে কি করে, জালিকাকারে বিন্যস্ত থাকে, এবং সেইগুলোকে আমরা কি বলবো, কৈশিক জালিকা বলবো। ধমনীতন্ত্র। মানুষের ধমনীতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পালমোনারি ধমনীতন্ত্র, একটা হলো সিস্টেমিক ধমনীতন্ত্র। করোনারি রক্ত সংবহন। হৃৎপিণ্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি রক্ত সংবহন বলে। শিরাত রক্তে অক্সিজেনের পরিমাণ খুব কম, মাত্র 15%, আর ধমনী রক্তে অক্সিজেনের পরিমাণ 20%। হৃৎপিণ্ড। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। খেয়াল করছো জিনিসটা? আচ্ছা, একটি হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম এবং স্ত্রীলোকে তা পুরুষের চেয়ে 1/3 কম হয়। দেখতে লালচে রঙের ও ত্রিকোণাকার। পুরুষের থেকে মেয়েদের কি হাড়টা ছোট হয়। আচ্ছা, আকার আকৃতি। এর চওড়া ঊর্ধ্বমুখী অংশকে বেস এবং কোমর সরু নিম্নমুখী অংশকে অ্যাপেক্স বলে। একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ কত, 9 সেন্টিমিটার। আবরণ। হৃৎপিণ্ড একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত। এর বাইরের স্তরকে বলা হয় প্যারাইটাম এবং ভিতরটাকে বলা হয় ভিসারাল পেরিকার্ডিয়াম। 2 স্তরের মাঝখানে অবস্থায় তরল পদার্থ পেরিকার্ডিয়াল ফ্লুইড হৃৎপিণ্ডের সংকোচন সহসাধ্য ও নিয়ন্ত্রণ করে। এটা যে ঘষা লাগে করে পিচ্ছিল করে রাখে, এটাকে একটা ফ্লুইডের মতো কাজ করে। প্রাচীর। পেশিগুলো 3টি স্তরে বিন্যস্ত, অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর একটা হলো এন্ডোকার্ডিয়াম। প্রকোষ্ঠ। মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের দুটিকে ডান ও বাম অ্যাট্রিয়াম এবং নিচের দুটিকে ডান ও বাম ভেন্ট্রিকল বলা হয়। ভেন্ট্রিকুলের প্রাচীর অ্যাট্রিয়াম অপেক্ষা পুরু হলেও বাম ভেন্ট্রিকুলের প্রাচীর ডান ভেন্ট্রিকুলের প্রাচীর থেকে প্রায় 3 গুণ পুরু থাকে। অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিয়াম উভয়ে লম্বালম্বিভাবে যে পর্দা দিয়ে বিভক্ত থাকে তাদের যথাক্রমে আন্তঃ আট্রিয়াল পর্দা, ইন্টার অ্যাট্রিয়াল স্পেকট্রাম আর আন্তঃ ভেন্ট্রিকুলার পর্দা বা ইন্টার ভেন্ট্রিকুলার স্পেকট্রাম বলে। এবার আমরা কিছু এমসিকিউ দেখবো। রক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালিকা নিয়ে গঠিত। বালিন্দ বা বানিলয়ের সংযোগস্থলের কপাটিকার নাম বাইকাস্পিড কপাটিকা, আর ডানালিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলের নাম কপাটিকার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা। ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ এবং ফুসফুসীয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ড এবং সমাপ্তিস্থল কৈশিক জালিকা। শিরার উৎপত্তি কৈশিক জালিকা এবং সমাপ্তিস্থল কি, হৃৎপিণ্ড। উল্টা, ধমনী উৎপন্ন হইতেছে হৃৎপিণ্ড থেকে, সমাপ্ত হইতেছে কৈশিক জালিকায়, আর শিরার উৎপত্তি হইতেছে কৈশিক জালিকা থেকে, সমাপ্ত হইতেছে হৃৎপিণ্ডে। ধমনীর কোনো কপাটিকা নেই, কিন্তু শিরার কপাটিকা আছে। ধমনীর প্রাচীর পেশিবহুল, পুরু, স্থিতিস্থাপক, কিন্তু প্রাচীর পেশি অল্প পেশিযুক্ত, পাতলা ও অস্থিতিস্থাপক। হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে প্রায় 75 বার। রেনাল পোর্টাল সিস্টেম মানুষ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে অনুপস্থিত।
লসিকাতে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা অনুপস্থিত, কিন্তু শ্বেত রক্তকণিকা প্রচুর। অন্ত্রের বিলাইয়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালীকে ল্যাকটিয়ালস বা দুগ্ধবাহিকা বলে। ঘাড়ে, বগলে ও কুচকিতে লিম্ফ গ্ল্যান্ড বেশি থাকে। লসিকা গ্রন্থি কর্টেক্স নামে বহিস্তর ও মেরুলা নামে অন্তঃস্তর নিয়ে গঠিত। মেরুলায় কোনো লসিকা নডিউল থাকে না। লসিকা গ্রন্থি গামা গ্লোবিউলিন উৎপন্ন করে। মানবদেহে ইরিথ্রোসাইট বা নিউক্লিয়াসবিহীন। প্রতি ঘন মিলিলিটারে আরবিসির সংখ্যা 5 মিলিয়নের চেয়ে 25% কম হলে রক্তাল্পতা দেখা যায়। আচ্ছা, পড়তে পড়তে ঘেমে যেতেছি, দেখছো তোমাদের কী পরিশ্রমটাই করতেছি। আরবিসির সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে 6.5 মিলিয়নের বেশি হলে তাকে কী বলে? পলিসাইথেমিয়া বলে। আরবিসি এর আয়ু কত? 120 দিন বা 4 মাস। মানবদেহের শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন, এগুলো প্রত্যেকটা এমসিকিউ জন্য মার্ক করে যাচ্ছি। ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেস শ্বেত রক্তকণিকা, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কী করে? জীবাণু ধ্বংস করে। প্রতি ঘন মিলিলিটারে লিউকোসাইটের সংখ্যা 5 থেকে 8,000। হৃদস্পন্দন, প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন বা হার্টবিট ঘটে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। হৃৎপিণ্ডের এই সংকোচন ও প্রসারণকে যথাক্রমে সিস্টল ও ডায়াস্টল বলে। হৃৎপিণ্ড যখন সংকোচন হয় তাকে সিস্টল, আর যখন প্রসারিত হয় তখন তাকে ডায়াস্টল বলে। কার্ডিয়াক চক্র, প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় 70 থেকে 80 বার। প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল ও ডায়াস্টলে যে চক্রাকারে ঘটনাবলী অনুসৃত হয় তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে। যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হৃদস্পন্দন হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। কার্ডিয়াক চক্রের নিয়ন্ত্রণ, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরের সুপ্রিয়র ভেনা ক্যাভার কাছে অবস্থিত সাইনো অ্যাট্রিক্যাল নোড, যাকে SAN নামক বিশেষ ধরনের কলা থাকে, সৃষ্ট ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হৃদস্পন্দন কী হয়? শুরু হয়। SAN কে পেসমেকার বলে। কি বলা হয়? পেসমেকার। SAN থেকে সিগন্যাল ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার প্রাচীরে অবস্থিত অ্যান্ট্রিও ভেন্ট্রিকুলার নোড, যাকে AVN বলে, কর্তৃক গৃহীত হয়। এই সিগন্যাল আন্ত ভেন্ট্রিকুলার প্রাচীরে অবস্থিত বান্ডল অফ হিজ নামক হৃৎপেশিতে অন্তত পৌঁছায়। কিসে পৌঁছায়? বান্ডল অফ হিজ নামক হৃৎপেশিতে। রক্তচাপ বা ব্লাড প্রেশার, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ 100 থেকে 140 মিলিমিটার পারদস্তম্ভের সমান। এই সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াস্টোলিক চাপ 70 থেকে 90 মিলিমিটার পারদস্তম্ভের সমান। আর সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের অন্তর্ফলকে পালস প্রেশার বা স্পন্দন চাপ বলে। এই যে সিস্টোলিক আর ডায়াস্টোলিক যে চাপ আছে, এটার অন্তর্ফলকে কি বলে? পালস প্রেশার বা স্পন্দন চাপ বলে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে মান কত? 40 মিলিমিটার পারদস্তম্ভের সমান। স্ফিগমো ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে মানুষ কি করতে পারে? তার রক্তচাপ নির্ণয় করতে পারে। আমাদের যে ব্লাড প্রেশারটা মাপা হয় যন্ত্রের নাম কি? স্ফিগমো ম্যানোমিটার। উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায়, কীভাবে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা যায়? শরীরের ওজন সীমার মধ্যে রাখতে হবে, হাঁটতে হবে, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম অভ্যাস করতে হবে, শরীরে যেন অতিরিক্ত মেদ না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে, পাতে লবণ খাওয়া বন্ধ করতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, দুশ্চিন্তা ঝেড়ে ফেলে মন হালকা রাখতে হবে, পরিমিত ঘুমাতে হবে, মাঝে মধ্যে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রত্যেকটা জিনিস তোমাদের অবশ্যই কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। এগুলো কন্ট্রোল থেকে তোমাদের উচ্চ রক্তচাপ বা হাই যে ব্লাড প্রেশার আছে এটা থেকে তোমরা বাঁচতে পারো। প্রতি স্পন্দনে 60 মিলিলিটার রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মানুষের দেহের রক্তের পরিমাণ কত? 6000 মিলিলিটার। মানে আমি একটু আগে বলছিলাম প্রথমে যে মানুষের দেহের রক্ত কত থাকে? 5 থেকে 6 লিটার মতো রক্ত থাকে। প্রতি মিনিটে হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্তের পরিমাণ 4 লিটার। একটি হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। স্ত্রীলোকের হৃৎপিণ্ড পুরুষের চেয়ে 1/3 অংশ কম। তাহলে কি বোঝাচ্ছে? ছেলেদের থেকে মেয়েদের মন কি ছোট, হৃৎপিণ্ড কি ছোট থাকে, প্রায় 1/3 অংশ কম থাকে। আচ্ছা, প্রবহমান রক্ত ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বা ব্লাড প্রেশার বলে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ যথাক্রমে 120 বা 80 মিলিমিটার পারদচাপ। তো এটা খেয়াল রেখো। তাহলে কিন্তু বোঝাইতেছে কি? পুরুষের থেকে মেয়েদের হার্ট কি ছোট, তাহলে মেয়েদের মনও কি ছোট। এটা ডায়লগ আছে না অমিতাভ বচ্চনের, যে কাবি শোনা হ্যাঁ, যে সবসময় কে? পুরুষটাই হার্ট অ্যাটাকে মরে। কয়টা মহিলার হার্ট অ্যাটাকে মরতে শুনছো তুমি? কারণ কি? পুরুষের কাছে দিল আছে, দিল। আচ্ছা, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, আচ্ছা মজা করতেছিলাম, স্কিডিং ফেমিনিস্ট আমার উপর খেপে যায় না, আমি জাস্ট মজা করছিলাম। আচ্ছা, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের অন্তর্ফলকে পালস প্রেশার বা স্পন্দন চাপ বলে। রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমো ম্যানোমিটার। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপার টেনশন বলে। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলে? হাইপার টেনশন। মাথায় রাখবা এমসিকিউর জন্য। সিস্টোলিক 160 মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক 95 মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি থাকলে উচ্চ রক্তচাপ আছে বলে ধরা হয়। হাইপারটেনশনের জন্য কী কী হইতে পারে খেয়াল করো? ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, হৃৎপিণ্ড বড় হয়ে যায়, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হয়, কিডনির কার্যক্ষমতা কমে যায়, দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটে।
বি ম্যাক্স 1। এবার প্রত্যেকটা আবার আমরা ম্যাক্স মানে টাইপ করে পড়বো। লসিকা, মানুষের লসিকা সংবহনতন্ত্র লসিকা ও লসিকা নালী নিয়ে গঠিত। লসিকার আপেক্ষিক গুরুত্ব 1.0151। এতে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা অনুপস্থিত, কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রচুর। লসিকায় 94% পানি আর 6% কি থাকে, কঠিন পদার্থ থাকে। আচ্ছা, এবার অন্তর্মুখী লসিকা নালী। যে লসিকা নালী লসিকাকে লসিকা গ্রন্থি থেকে বহন করে তাকে অন্তর্মুখী লসিকা নালী বলে। আর বহির্মুখী লসিকা নালী কোনটা? যে লসিকা নালী লসিকা গ্রন্থি থেকে লসিকা বহন করে তাকে বহির্মুখী লসিকা নালী বলে। মানবদেহের সমস্ত লসিকা নালী দুটি প্রধান লসিকা নালীতে মিলিত হয়, একটা ডান লসিকা নালী, একটা হলো বক্ষ লসিকা নালী। ওকে, দাঁড়াও আমি একটু দেখে নিই একটা জিনিস। আচ্ছা, এবার লসিকা গ্রন্থি বা লসিকা পর্ব। বক্ষ লসিকা নালীতে লসিকা প্রবাহ মিনিটে 1 থেকে 1.5 মিলিমিটার এবং লসিকা নালী থেকে প্রতিদিন 1200 থেকে 2280 মিলিমিটার লসিকা কি হয়, নির্গত হয়। লসিকার কাজ কি? প্রোটিন পরিবহন করে, স্নেহ পরিবহন করে, পুষ্টি পরিবহন করে। এগুলো বোঝানোর কিছু না, এগুলো এমসিকিউর জন্য তোমরা পড়ে নিবা। শোষণ, স্নেহ পদার্থ অন্ত থেকে শোষিত হয়ে লসিকান্ত প্রবাহিত হয়। কাজ কি করে? প্রতিরক্ষা করে, প্রতিরোধ করে, দেহরসে পুনর্বন্টন করে, তারপরে কলার গাঠনিক অখণ্ডতা রক্ষণ করে। মানুষের হৃৎপিণ্ডে বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ। ট্রাইকাসপিড যে কপাটিকা সেটা হলো ডান অলিন্দ বা ডান নিলয় সংযোগস্থলে থাকে। এই ডান অলিন্দ থেকে রক্তকে ডান নিলয়ে প্রেরণ করা এবং রক্তকে উল্টো পথে যেতে বাধা দেয়, এটা হলো কাজ ট্রাইকাসপিড কপাটিকার। বাইকাসপিড কপাটিকার কাজ কি? বা মাইট্রাল কপাটিকার বাম অলিন্দ বা বাম নিলয়ের সংযোগস্থলে এরা অবস্থান। বাম অলিন্দ থেকে রক্তকে বাম নিলয়ে প্রেরণ করে আর রক্তকে উল্টো পথে যেতে কি করে, বাধা দেয়। পালমোনারি কপাটিকা ডান নিলয় ও পালমোনারি ধমনের সংযোগস্থলে থাকে। রক্তকে ডান নিলয় থেকে পালমোনারি ধমনীতে প্রেরণ করা, কিন্তু রক্তকে উল্টো পথে যেতে বাধা দেয়। এবার আসো অ্যাওর্টিক কপাটিকার কি কাজ। অ্যাওর্টিক কপাটিকার অবস্থানটাকে দেখে নিই আমরা। অ্যাওর্টিক কপাটিকা বাম নিলয় ও অ্যাওর্টার সংযোগস্থলে অবস্থিত। রক্তকে বাম নিলয় থেকে অ্যাওর্টায় প্রেরণ করা, কিন্তু রক্তকে উল্টো পথে যেতে বাধা দেওয়া। থিবেসিয়ান কপাটিকার কাজ কি? এরা অবস্থান কোথায়? কর্নারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে। আর কাজ হলো হৃৎপিণ্ড গাত্র থেকে আগত রক্তকে কি করে, ডান অলিন্দে প্রেরণ করা। লাস্টে আসো ইউস্টেশিয়ান কপাটিকা। এর অবস্থান হলো ইনফিরিয়র ভেনাকবা ও ডান অলিন্দের সংযোগস্থলে। আর কাজ হলো রক্তকে ইনফিরিয়র যে ভেনাকবা আছে এখান থেকে ডান অলিন্দে প্রেরণ করবে। যে আমাদের যে ডান অলিন্দ আছে সেখানে প্রেরণ করবে কোথা থেকে? ইনফিরিয়র ভেনাকবা থেকে। এবার সিরাম কি? সিরাম হলো আমাদের রক্ততন্ত্রের উপর তঞ্চিত পদার্থ নিশ্চিত একটা জলীয় অংশ। এটি সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকে না। এতে ফাইব্রিনোজেন কি থাকে, অনুপস্থিত থাকে। নিম্ন রক্তচাপ জনিত জটিলতা কি? সিনকপ। উচ্চ রক্তজনিত চাপজনিত জটিলতা কি? ইসকেমিক হার্ট ডিজিজ। উচ্চ রক্তচাপ জনিত মৃত্যুর প্রধান কারণ কি? স্ট্রোক। হার্টবিটের মায়োজনিক নিয়ন্ত্রণ উদ্দীপনা পরিবহন। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণকে বলা হয় মায়োজনিক নিয়ন্ত্রণ। কোনো স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করে অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে 37°C তাপমাত্রায় রেখে দিলে তাতে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই বেশ কিছু সময় পর্যন্ত হার্টবিট চলতে থাকবে। হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু অংশ রূপান্তরিত হৃৎপেশি মায়োজনিক প্রকৃতির জন্য দায়ী। হৃৎপিণ্ডের এই বিশেষ ধরনের পেশিগুলোকে সম্মিলিতভাবে কি বলে? আমরা প্রত্যেকে জানি, একে বলা হয় সংযোজী টিস্যু বা জাংশনাল টিস্যু বলা হয়। এবার আমরা দেখব হৃৎপিণ্ডের সংযোজী টিস্যুগুলো কি কি। একটা হলো SAN সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটি ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনাকোভার সিডের সংযোগস্থলে অবস্থিত। SAN থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। SAN-কে পেসমেকার বলে, কারণ প্রতিটি উত্তেজনার ঢেউ এখানেই সৃষ্টি হয়। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড AVN যেটাকে বলা হয়, ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরে অবস্থিত। SN অনুরূপ গঠন বৈশিষ্ট্য। এভিএন টিস্যু এবি বান্ডেল নামক বিশেষ পেশীতন্ত্র গুচ্ছের সাথে সংযুক্ত থাকে। এবি বান্ডেলের মাধ্যমে হৃদ উদ্দীপনার ঢেউ অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে কি করে, প্রবাহিত হয়। SN থেকে এভিএন উদ্দীপনার ঢেউ পরিবহনে 0.15 সেকেন্ড কি হয়, দেরি হয়। পারকিনজি তন্তু এভি বান্ডেল অর্থাৎ যাকে বলা হয় বান্ডেল অফ হিস নামক পরিবর্তিত হৃৎপেশী তন্তুগুচ্ছের সাথে যুক্ত হয়। বান্ডেল অফ হিস থেকে সূক্ষ্ম পারকিনজি তন্তুর সৃষ্টি হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে সরাসরি প্যাপিলারি পেশিতে এবং পরে ভেন্ট্রিকুলার পার্শ্ব প্রাচীরে কি করে, প্রসার লাভ করে।
রক্তচাপ ও ব্যারো রিসিপ্টর। ব্যারো রিসিপ্টর হচ্ছে মানুষের রক্তবাহিকে অবস্থিত চাপ সংবেদী স্নায়ু প্রান্ত। এই স্নায়ু প্রান্ত অস্বাভাবিক রক্তচাপ শনাক্ত করে কেন্দ্র স্নায়ুতন্ত্রে যে বার্তা পাঠায় তার প্রেক্ষিতে কেন্দ্র স্নায়ুতন্ত্র রক্তবাহিকা সহন, হৃদয় স্পন্দন মাত্রা ও শক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ কী করে স্বাভাবিককরণে ভূমিকা রাখে। সামগ্রিক প্রক্রিয়াটি ব্যারো রিফ্লেক্স নামে পরিচিত। ব্যারো রিসিপ্টর বা দুই রকম, একটা হলো উচ্চ ব্যারো রিসিপ্টর, একটা হলো নিম্ন ব্যারো রিসিপ্টর। উচ্চচাপ ব্যারোরিসিপ্টর, রক্তচাপ পড়ে গেলে যা মানসিক আঘাতে ব্যারোরিসিপ্টর সংকেত মাত্রাও কমে যায়। ক্যারোটিড ব্যারোরিসিপ্টর থেকে সংকেত গ্লাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে প্রেরিত হয়। অ্যাওর্টিক ব্যারোরিসিপ্টর থেকে সংকেত ভেগাস স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহিত হয়। এ তথ্য মেরুলা অবলঙ্গটায় কী হয়, অবলঙ্গটায় জড়ো হয়। মেরুলা অবলঙ্গটা তথ্যগুলো হৃদপেশি, কার্ডিয়াক পেসমেকার, দের অ্যাট্রিয়াল ও শিরায় কী করে প্রেরণ করে। হৃদস্পন্দন তখন কী হয়, দ্রুত হয়, সজোরে সংকুচিত হয়। অ্যাট্রিয়াল ও শিরা সংকুচিত হলে সামগ্রিক প্রান্ত প্রতিরোধ কী হয়ে যায়, বেড়ে যায়। ফলে অ্যাট্রিয়াল রক্তচাপ স্বাভাবিক হয়ে আসে। এ হলো মোটামুটি প্রক্রিয়াটা। অ্যাট্রিয়াল ব্যারোরিসিপ্টর সর্বনিম্ন রক্তচাপ থাকে 70 মিলিমিটার পারচাপের মতো, আর আদর্শ অ্যাট্রিয়াল রক্তচাপ হলো 80 থেকে 90 মিলিমিটার পারচাপের মতো। আরও নিম্নচাপে বিশেষ করে 60 মিলিমিটার পারচাপের নিচে রাসায়নিক সংবেদীগুলো দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। নিম্ন ব্যারো রিসিপ্টর, যে ব্যারো রিসিপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণ সচেষ্ট থাকে তাকে বলে আয়তন রিসিপ্টর বলে। হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াল প্রাচীরে অ্যাট্রিয়াল আয়তন রিসিপ্টরগুলো অবস্থান করে। হাইপোথ্যালামাস সংকেত পেশিতে পশ্চাৎ পিটিউটারি এডিএইচ যে আছে, অ্যান্টি ডিউরেটিক হরমোন। আমাদের এডিএইচ হরমোন অনেক জায়গায় লাগবে, এটাকে বলা হয় অ্যান্টি ডিউরেটিক হরমোন। ক্ষরণের সংকেত কী করে পাঠায়। খরিত এডিএইচ বৃক্কে পৌঁছালে দেহ কম পানি থেকে অনুপ্রাণিত হয়, ফলে বেশি ঘনমত উৎপন্ন হয়। পানি পুনঃশোষিত হয়ে রক্তের আয়তন ও চাপ কী করে বাড়িয়ে দেয়। নিম্ন রক্তচাপ ও সিম্প্যাথেটিক স্নায়ুকে কী করে উদ্দীপ্ত করে। উদ্দীপ্ত স্নায়ু রেনিন ক্ষরণের জন্য বৃক্কে সংকেত পাঠায়। রেনিন যদি ক্ষরিত হয় তখন অ্যাঞ্জিওস্টেনিনকে সক্রিয় করে, যা রক্তচাপ বাড়ানোর পর প্রধান এজেন্ট হিসেবে কী করে ভূমিকা পালন করে। মানবদের রক্ত সংবহনতন্ত্র, মানবদের রক্ত সংবহন দুই ধরনের, একটা হলো সিস্টেমিক চক্র, একটা হলো পালমোনারি চক্র। সিস্টেমিক চক্র কোনটা, যে সংবহনে রক্ত বাম নিলয় থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গগুলো থেকে ডানে ট্রেনে ফিরে আসে, তাকে সিস্টেমিক তন্ত্রীয় সংবহন বলে। আর একটা হলো সব সিস্টেমিক ধমনের উদ্ভব হয় অ্যাওর্টা থেকে। সব সিস্টেমিক ধমনের উদ্ভব কোথা থেকে হয়, অ্যাওর্টা থেকে। আর অ্যাওর্টার উদ্ভব ঘটে কোথায়, বাম ভেন্ট্রিকল থেকে। এবার সব পালমোনারি সংবহন, যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আছে, তাকে পালমোনারি বা ফুসফুসের সংবহন বলে। ফুসফুসের মধ্যে কী ঘটে, গ্যাসের বিনিময় ঘটে। রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয় এবং সেই সঙ্গে অক্সিজেন কী হয়, যুক্ত হয়। সব ধমনের অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করলেও কেবলমাত্র পালমোনারি ধমন কী করে, ব্যতিক্রম। এ ধমনে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে অক্সিজেনবিহীন রক্ত বহন করে। হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়, নিচের কিছু দেওয়া হলো। নিচে হৃদরোগ বর্ধিত কয়েকটি সাধারণ বুক ব্যথার নাম ও কারণ উল্লেখ করা হলো। বুক ব্যথার প্রকারভেদ কী কী আছে, প্লুরাইসি, পেরিকার্ডাইটিস, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, মাইট্রাল কপাটিকার স্থানচ্যুতি, অ্যাওর্টিক ডিসেকশন, কস্টোকন্ড্রাইটিস, পরশুকার ভাঙ্গন, পেশিটান, স্নায়ুতে চাপ, পিত্তপাথর, তারপর দুশ্চিন্তা, আতঙ্কগ্রস্ত ইত্যাদি। তার মধ্যে আমরা দেখি অ্যানজাইনাটা কি। হৃৎপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত পর্যাপ্ত সরবরাহ করতে না পারে তখন বুকে দম বন্ধ হয়ে আসে এবং বাম পাশে হালকা হালকা ব্যথা অনুভূত হয়। এই ধরনের ব্যথাকে বলে অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনাকে সাধারণত হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলে মনে করা হয়। তোমার অ্যানজাইনা যদি হয় তার মানে বুঝবে তোমাদের হার্ট অ্যাটাক হওয়ার একটা সিগন্যাল দিচ্ছে, একটা পূর্বসূরি হিসেবে ধরা হয়। অ্যানজাইনা কেন হয়, দুটি করোনার ধমনের হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে। মহাধমনের গোড়ার কপাটিকা ঠিক উপরে ধমনী দুটি কী করে বেরিয়ে আসে। রক্ত যখন ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে, সংক্ষিপ্ত সংবহন বন্ধ হয়ে গেলে হৃৎপেশি কী করে, পুষ্টির অক্সিজেন অভাবে মারা যায়। করোনারি ধমনের অন্তর্গাত্রে উচ্চমাত্রায় কোলেস্টেরল জমে ধমনের অন্তর্গস্থ কী করে, গহ্বর বন্ধ হয়ে গেলে হৃৎপেশিতে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়। এমনটি হলে হৃৎপেশিকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। কম কার্যকর জ্বালানি ব্যবহার করে দেহে রক্ত পাঠানোর ব্যবস্থা করতে হয়। কম কার্যকর জ্বালানিতে উপজাত হচ্ছে ল্যাকটিক অ্যাসিড যৌগ। হৃৎপেশিতে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় অ্যানজাইনা। এবার আসো হার্ট অ্যাটাক। পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ হবে কার্ডিয়াকে পেশির ধ্বংস বা মরে যাওয়াকে বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের অপর নাম হলো মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। এবার হার্ট ফেইলর, হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না তখন সে অবস্থাকে বলা হার্ট ফেইলর। হৃদরোগের চিকিৎসার ধরন, হৃদরোগের চিকিৎসা পেসমেকার ইউজ করা যায়। মানুষের হৃৎপিণ্ডের সাইনোআর্টিরিয়াল নোড হচ্ছে পেসমেকার। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে ধীর লয় বা দ্রুত গতি সম্পন্ন বা অনিয়ত হলে অস্বাভাবিক স্পন্দন তাকে অ্যারিথমিয়া বলে। পেসমেকারের গঠন আর পদ্ধতিটা এখন দেখব। এই যে আমাদের হার্টের যে পেসমেকার পড়ানো হয়, পেসমেকার কী কী দিয়ে গঠিত, কী কী কাজ আমরা একটু দেখি। একটা লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর এবং শীর্ষে একটা সেন্সরযুক্ত তার নিয়ে কী থাকে, এই পেসমেকারটা গঠিত থাকে। পেসমেকার তারকে বলা হয় লিড।
এবার আসো ওপেন হার্ট সার্জারি। শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করে তখন তাকে বলা ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির কারণ কি? হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী কোনো ক্ষতিগ্রস্ত ধমনীর পরবর্তী শরীরের অন্য জায়গা থেকে ধমনীর অংশ এনে হৃৎপিণ্ডে স্থাপন করে নতুন রক্তবাহিকা সৃষ্টি করে। আমাদের যেটা ধমনীটা ক্ষতিগ্রস্ত সেটাকে কেটে ফেলে এবং বিশেষ করে পার কাছ থেকে কেটে পার নিচে থেকে একটা ধমনী কেটে এনে ওখানে বসায় দেয়। তো অন্য জায়গা থেকে ধমনী কেটে এনে হৃৎপিণ্ডে বসায় যখন ওটাকে ঠিক করে তখন তাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই প্রক্রিয়ার প্রস্তুত নাম হলো করোনারি বাইপাস বা আসল নাম হলো করোনারি আর্টারি বাইপাস। করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, সংক্ষেপে CABG বলে। ওপেন হার্ট সার্জারি প্রকারভেদ। ওপেন হার্ট সার্জারি 3 প্রকার: অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, রোবট সহযোগী সার্জারি। তো করোনারি বাইপাস আগে একটু দেখি। এক বা একাধিক করোনারি ধমনী লুমেন রুদ্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ, যেমন পা, আমি একটুকে বললাম পা থেকে বা অন্য কোনো অংশ থেকে একটা ধমনী কেটে ওইখানে বসায় দিয়ে যখন রক্তটা ঠিকঠাক বাহিত করা হয় তখন তাকে বলা হয় করোনারি বাইপাস। বাইপাস মানে কি? বিকল্প পদ্ধতি ব্যবহার করা। তো এখান থেকে আমাদের কি করে ধমনী কেটে এনে একটা অংশ থেকে শরীরে ওখানে লাগিয়ে দিয়ে বাইপাস করে রক্তটা। করোনারি হৃদরোগ সৃষ্টির অন্যতম প্রধানতম কারণ হচ্ছে করোনারি ধমনীর রুদ্ধতা। এর মূল কারণ ধমনীর অন্তঃপ্রাচীর ঘিরে কোমল সঞ্চিত উচ্চ মাত্রার কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ। ধমনী প্রাচীরের অ্যান্ডিথেলিয়ামে এগুলো জমা হয়, পরে এসব পদার্থের তন্তু পঞ্জীভূত শক্ত হতে শুরু করে এবং চূর্ণময় পদার্থে পরিণত হয়। এই প্রক্রিয়াকে আর্টারিওস্ক্লেরোসিস বলে, আর পুঞ্জীভূত পদার্থকে বলা হয় অ্যাথেরোমেটাস প্লাক্স। এবার আসে এনজিওপ্লাস্ট। বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেনযুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়াকে কর্ণের ধমনী পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করা পদ্ধতিকে বলা হয় এনজিওপ্লাস্ট। এনজিও মানে রক্তবাহিকা, প্লাস্ট মানে পুনর্নির্মাণ করা। এনজিওপ্লাস্ট 4 ধরনের: বেলুন এনজিওপ্লাস্ট, লেজার এনজিওপ্লাস্ট, অ্যাথ্রেক্টমি, করোনারি স্টেন্টিং। এবার আমরা প্রত্যেকটা একটু ব্যাখ্যা সহ দেখি। বেলুন এনজিওপ্লাস্টটা কি? এই ধরনের কার্যক্রমে ঊর্ধ্ব বাহু বা পায়ের একটি অংশ কেটে ধমনীর ভিতর দিয়ে পাতলা নল বা ক্যাথেটার প্রবেশ করিয়ে কৌশলে রুদ্ধ বা আংশিক বুঝে যাওয়া ধমনীতে পৌঁছানো হয়। ক্যাথেটারের আগায় স্টেন্টন নামে একটি ক্ষুদ্রাকার তারের নল একটি বেলুন থাকে। এই পদ্ধতিকে এনজিওগ্রাম বলে। লেজার এনজিওপ্লাস্ট। এই ধরনের এনজিওপ্লাস্টিতে ক্যাথেটার আগায় বেলুনের পরিবর্তে একটি লেজার লাগানো থাকে। এটা কি করে? কেটে ফেলে আমাদের কোলেস্টেরলগুলোকে। করোনারি স্টেন্টিং। স্টেন্টিং হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসারণযোগ্য ধাতব যন্ত্র যা এনজিওপ্লাস্টি সম্পন্ন হলে ক্যাথেটারের সাথে সংকীর্ণ ধমনী লুমেনে প্রবেশ করিয়ে দেওয়া হয়। লুমেন যেন আবারও সংকীর্ণ, ওটা এখানে সেট হয়ে থাকে, এটাকে কী করতে দেয় না? ক্লোজ হতে দেয় না, সংকীর্ণ হইতে দেয় না। সে কারণে স্টেন্টকে সেখানে রেখে দেওয়া হয়, অর্থাৎ যাদের করোনারি ধমনী বেশি লাজুক তাদের ক্ষেত্রে এই থেরাপি অত্যন্ত উপযোগী। এইগুলো মোটামুটি আমাদের এই অধ্যায়ের বেসিক। এরপর আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বা আমাদের আমরা কী করবো, বিগত বছর প্রশ্ন যা যা লাগে বোর্ডে আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো, অনেক বিশাল একটা অধ্যায় ছিল, অনেক থিওরি ছিল, এই জন্য বেশি দাঁড়াই নেই, তাড়াতাড়ি টেনে গেছি। আর তোমাদের তো আমি ধরে নিছি, বললামই তোমাদেরকে আমি ধরে নিছি তোমাদের বেসিক ক্লিয়ার, তোমরা জাস্ট অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন স্টাইলে এখানে পড়াচ্ছি। এরপরে আমি নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ শুরু করবো হলো বোর্ডে যাওয়া। প্রত্যেকটা অধ্যায়ে কিছু কিছু টপিক থাকে যেগুলো চিত্র তোমরা বুঝো না বা মেইন বেসিকটা ক্লিয়ার না, ওইগুলো আমি প্রত্যেকটা প্রতিদিন আমি একটা অধ্যায় করে তোমাদের বোর্ডে যে তোমাদের বুঝাই দেবো। তো সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবা, ফিনিক্স পরিবারকে সাপোর্ট করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং সবাই আমার জন্য দোয়া করবা।